দেখছেন জিটিভি, দ্রুত গতিতে সবার সাথে। আমি অনুরাধা রয়েছি খবরে। 30শে ডিসেম্বর অর্থাৎ শনিবার বহরমপুর প্রদেশ কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক বৈঠক করলেন বহরমপুর প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। উক্ত সাংবাদিক বৈঠকে তিনি যা যা বললেন চলুন আমরা তা শুনে নিই। আমরা তো চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে লড়ি এখানটাই। গতবার সে তৃণমূলের হয়ে লেফটেন্যান্ট কর্নেল হয়েছিল, আমাকে হারানোর জন্য এবার বিজেপির হয়ে লেফটেন্যান্ট কর্নেল আসবে। গতবার এই লোকটাই বিজেপি দালালি করতে, এই তৃণমূলের দালালি করে এখান থেকে আমাদেরকে উৎখাত করতে এসেছিল। তখন সে ছিল তৃণমূলের মহানায়ক, তৃণমূলের মহাযোদ্ধা, সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি করল। আবার সে যোদ্ধায় আবার পালিয়ে গেছে বিজেপিতে। তো সে যোদ্ধা যে তার নিজের জাতের ঠিক নাই, বংশের ঠিক নাই, বর্ণের ঠিক নাই, ধর্মের ঠিক নাই, পার্টির ঠিক নাই, তো সেখানটা আমরা তার কী জবাব দিতে পারি? তখন ট্র্যাকিং রাখতে হবে না, কখন বিজেপিতে যাচ্ছে কখন তৃণমূলে যাচ্ছে, ট্র্যাক করা মুশকিল। এই লোকই 2019-এ বিজেপিকে হারাতে এলো, এই লোকই 2023-এ 24-এ এবার তৃণমূলকে হারাতে আসছে। আসুক, দেখো ভোটের আগে মোহন ভাগবতরা আসবে তাদের ভাগ্য নির্ধারণ করার জন্য। মোহন ভাগবত আসবে বিজেপির ভাগ্য তৈরি করার জন্যে। এই বাংলায় আবার ভাষণ হবে, এই বাংলায় সিএ নিয়ে আলোচনা হবে, এনআরসি নিয়ে আলোচনা হবে। ওইদিকে মোদি থাকবে, এদিকে দিদি থাকবে। এ বলবে করব, এ বলবে রুখবো, ভাগ হয়ে যাও, সংখ্যালঘু ভোট কোথায়, নাগরিক আইন আমাদের জানা নাই। কয়েকদিন আগেও আমার কাছে একটা ছেলে এসেছিল, সে হিন্দু, সে বাংলাদেশ চাইছে, তাকে এয়ারপোর্টে থেকে অ্যারেস্ট করতে গেছিল, অথচ সে এই দেশেই আছে 10-15 বছর ধরে। তো কোথায় সিএ গেল জানি না, কোথায় এনআরসি জানি না। এগুলো করা মানে আবার মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করা, সাম্প্রদায়িক বিভাজনকে উস্কে দেওয়া। তাই ভোটের আগে সিএ চলে এসছে, কা করতে করতে চলে এসছে। আমি অনেক আগে বলেছিলাম মুর্শিদাবাদের মানুষকে, এনআরসি মরেনি, নাগরিক আইনও মরেনি। ভোট আসলে আবার তারা জেগে উঠবে। যদি জেগে না উঠে চোখে মুখে জল দিয়ে জাগানো হবে, বাজারে পাঠানো হবে ভোটের জন্য সওদাবাজি করতে। যা বলেছি মিলছে, আরও বাড়বে। নাগরিক আইনের গল্প বাড়বে, এনআরসি গল্প বাড়বে, ওদিকে মোদি খাড়া হবে, এদিকে দিদি খাড়া হবে। আবার বাংলার মানুষকে মোদি আর দিদি তাদের মতন করে ভাগ করে যে যার মতন চলে যাবে। মোদি যাবে দিল্লি, দিদি যাবে কালীঘাট, হয়ে গেল। তো সরকারের রোজগার মানে এটা কি? সে তো মানুষের পয়সা দেওয়ার রোজগার। সরকারের এই রাজ্যে কোথা থেকে রোজগার করবে? আমি কয়েকদিন আগে ভারতবর্ষের পার্লামেন্টে প্রশ্ন তুলেছিলাম যে আপনারা তো অনেকে জানেন না, এই ভারতবর্ষে যারা বড় বড় পুঁজিপতি তারা আজকে দেশ ছেড়ে চলে যাচ্ছে, যাদের বলে নেটওয়ার্থ ইন্ডাস্ট্রিয়ালিস্ট, তারা দেশ ছেড়ে চলে যাচ্ছে, এই দেশে বাণিজ্য করতে চাইছে না তারা। তা মানুষের কাছে আদায় করে তো সরকার চলে, বরং যেটা 45 লক্ষ কোটি টাকার আদায় করে ভেবেছিল সেটা তো কমতে পারে, রেভিনিউ শর্টফল হতে পারে। সেটা সরকারের ব্যর্থ, সরকার বেশি করে করে খরচা করছে, তাই রোজগার দূরে রেখে খরচা যে সরকার বাড়াবে তার এটা হবে। এটার জন্য সাধারণ মানুষকে ভুগতে হবে, কারণ আমার আপনার মাথার উপরে ট্যাক্স চাপিয়ে সরকারকে রোজগার করতে হয়। আজকে সরকার বলছে তেলের দাম কমাবো, এই তেলের দাম সরকার যাতে কমায় তার জন্য মানে বছরের পর বছর ধরে আমরা পার্লামেন্টে লড়ছি যে তেলের দাম কেন কমানো হচ্ছে না। রাশিয়া থেকে সস্তায় তেল পাওয়া যাচ্ছে, কিন্তু তেলের দাম কেন কমানো হচ্ছে না? বছরের পর বছর এটা নিয়ে পার্লামেন্টে লড়াই করছি আমরা। এখন ভোট আসছে, ভোটের মুখে বলছে এবার আমরা কমাতে পারি। সব কিছু ভারতবর্ষ হচ্ছে ভোট কেন্দ্রিক, সমস্যাটা এই জায়গাটাই। যদি ভোট কেন্দ্রিক সব কিছু হয়, ভোটে জেতার জন্য যদি বাজেটের ওঠানামা হয়, মানুষের ভালো মন্দ ভাগ্যর ওঠানামা হয়, এর থেকে দুর্ভাগ্য কিছু না। কারণ প্রতিদিন তো ভোট হবে না, ভোট হয়ে গেলে আবার দর বাড়িয়ে দেবো, ভোট এলে দর কমিয়ে দেবো, তো মজার ব্যাপার, জোয়ার ভাটার ব্যাপার সমুদ্রের। এই লাইটটা বন্ধ করা, লাইট জ্বলছে তো। দাদা 22শে জানুয়ারি রাম মন্দির উদ্বোধনের আগে মোদিময় অযোধ্যা রোড শো, প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন অযোধ্যা ধাম জংশন স্টেশন ও মহর্ষি বাল্মীকির নামাঙ্কিত আন্তর্জাতিক বিমানবন্দর। দেখুন বিষয়টা যে রাম ভারতবর্ষের সর্বস্তরের মানুষের কাছে দেবতা সমান। রামকে আমরা তো আজ থেকে চিনি না,
রামকে আমরা যুগ যুগ ধরে চিনি জানি, আমাদের এটা আস্থার ব্যাপার। কেউ মৃত্যু হলে তাকেও রাম রাম নাম সত্য হয় বলে তার মৃত্যু হয়। মহাত্মা গান্ধীকে হে রাম বলে শহীদও হতে হয়। এখন ব্যাপার হচ্ছে যে রাম মন্দির নির্মাণ হচ্ছে সুপ্রিম কোর্টের ফয়সলা বা সিদ্ধান্ত নেওয়ার পর, তাতে কারও কোনো আপত্তি নেই। কিন্তু সবাই আমরা এটা বুঝতে পারছি যে রামের নামে শুধু রাম মন্দির নয়, রাম মন্দিরকে সামনে রেখে কিন্তু একটা রাজনৈতিক দল তার মতন করে প্রচার করতে নেমে গেছে ময়দানে। এটা কিন্তু আমরা সবাই দেখতে পাচ্ছি। রাম মন্দির এক জিনিস, আর রাম মন্দিরের নামে রাজনৈতিক প্রচার আরেক জিনিস। দুটোর মধ্যে মিশ্রণ হলে রাম মন্দির তার যে মাহাত্ম্য সেটা কিছুটা খাটো হয় বলে আমার একটা ব্যক্তিগত অনুভূতি, এটা ব্যক্তিগত মতামত। আমরা কোনো ধর্মে আবার উল্টো না ব্যাখ্যা হয়ে যায়, ভাই তোমাদের টিভি বেলাদের নিয়ে খুব ভয়, কোত্থেকে কী ব্যাখ্যা করে দিব। আবার পরিষ্কার কথা, রাম লালকৃষ্ণ আডবাণীও বলেছিলেন রাম হচ্ছে আস্থার বিষয়। আজ থেকে নয় রাম মন্দিরের ঘটনা, আস্থার বিষয় এটা। তো সেই আস্থা নিয়ে রাজনীতি করার নিশ্চয়ই বিষয় নয় এটা। এখন অবস্থান তো জানেন আপনারা, বাংলায় কংগ্রেস লড়ছে তার মতন করে, তৃণমূল কোথায় আলোচনা করছে সেটা তৃণমূলের ব্যাপার। তৃণমূল বলে দিয়েছে দেশে তারা, রাজ্যে তারা নয়। অর্থাৎ আমাদের কিছু যায় আসে না এতে। আমরা আমাদের প্রস্তুতি নিয়ে এগিয়ে চলেছি। কে আমাদের সবচেয়ে এলো গেল তার আমরা ধারধারি না। এই মুর্শিদাবাদ জেলায় তৃণমূলকে, বিজেপিকে একবার নয় বারবার আমরা হারিয়েছি, আবার হারাবো। এগুলো জোটের সম্ভাবনা তো দিদি নস্যাৎ করে দিয়েছে। আপনার দিদির কথা শুনুন বেশি করে, তাহলে দেখতে পাবেন দিদি নিজেই জোট চায় না। বাংলার মুখ্যদের নিজে জোট চায় না, কারণ তার জোট করতে গেলে অসুবিধা আছে। তাকে যে কাজ দায়িত্ব দেওয়া হয়েছে সেই কাজে তাকে জোট করতে দেওয়া অসুবিধা আছে তার। আমাদের কোনো আপত্তি নেই। এ বাংলায় কে এলো কে গেল তা নিয়ে আমাদের মাথা ব্যথা নেই। খুব আগেও বলেছি, আজও বলছি, এ বাংলায় কংগ্রেস তার নিজের ক্ষমতায় লড়বার ক্ষমতা রাখে। যেখানে আমাদের নিজের ক্ষমতা আছে সেখানে আমরা লড়বো, এটা স্পষ্ট কথা আমাদের। এই লাইটটা বন্ধ করা। দাদা 22শে জানুয়ারি রাম মন্দির উদ্বোধনের লাইট জ্বলছে তো। দাদা 22শে জানুয়ারি রাম মন্দির উদ্বোধনের আগে মোদিময় অযোধ্যা রোড শো প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন অযোধ্যা ধাম জংশন স্টেশন ও মহর্ষি বাল্মীকির নামাঙ্কিত আন্তর্জাতিক বিমানবন্দর। দেখুন বিষয়টা যে রাম ভারতবর্ষের সর্বস্তরের মানুষের কাছে দেবতা সমান। রামকে আমরা তো আজ থেকে চিনি না, রামকে আমরা যুগ যুগ ধরে চিনি জানি, আমাদের এটা আস্থার ব্যাপার। কেউ মৃত্যু হলে তাকেও রাম রাম নাম সত্য হয় বলে তার মৃত্যু হয়। মহাত্মা গান্ধীকে হে রাম বলে শহীদও হতে হয়। এখন ব্যাপার হচ্ছে যে রাম মন্দির নির্মাণ হচ্ছে সুপ্রিম কোর্টের ফয়সলা বা সিদ্ধান্ত নেওয়ার পর, তাতে কারও কোনো আপত্তি নেই। কিন্তু সবাই আমরা এটা বুঝতে পারছি যে রামের নামে শুধু রাম মন্দির নয়, রাম মন্দিরকে সামনে রেখে কিন্তু একটা রাজনৈতিক দল তার মতন করে প্রচার করতে নেমে গেছে ময়দানে। এটা কিন্তু আমরা সবাই দেখতে পাচ্ছি। রাম মন্দির এক জিনিস, আর রাম মন্দিরের নামে রাজনৈতিক প্রচার আরেক জিনিস। দুটোর মধ্যে মিশ্রণ হলে রাম মন্দির তার যে মাহাত্ম্য সেটা কিছুটা খাটো হয় বলে আমার একটা ব্যক্তিগত অনুভূতি, এটা ব্যক্তিগত মতামত। আমরা কোনো ধর্মে আবার উল্টো না ব্যাখ্যা হয়ে যায়, ভাই তোমাদের টিভি বেলাদের নিয়ে খুব ভয়, কোত্থেকে কী ব্যাখ্যা করে দিব। আবার পরিষ্কার কথা, রাম লালকৃষ্ণ আডবাণীও বলেছিলেন রাম হচ্ছে আস্থার বিষয়। আজ থেকে নয় রাম মন্দিরের ঘটনা, আস্থার বিষয় এটা। তো সেই আস্থা নিয়ে রাজনীতি করার নিশ্চয়ই বিষয় নয় এটা। আপনারা এতক্ষণ দেখছিলেন জিটিভি, দ্রুত গতিতে সবার সাথে। আরো বিস্তারিত জানতে চোখ রাখুন আমাদের ইউটিউব এবং ফেসবুকের পর্দায়।
এবং এই ধরনের আরো নতুন নতুন খবরের আপডেট পেতে দেখতে থাকুন আমাদের ডিজিটাল সংবাদপত্র www.gtblivenews.com।